এবার অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে জামায়াত সহ ৮ দল। ৫ দফা দাবি মানতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে দলগুলো। দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো। এদিকে ৮ দলের চলমান আন্দোলনের সংহতি জানিয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর আন্দোলন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দর কষাকষির জন্য গণঅভ্যুত্থান হয়নি। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এবার সরকারকে সিদ্ধান্ত নিতে হবে একটি দলের আকাঙ্ক্ষা পূরণ করবে নাকি নির্বাচনের মাধ্যমে জনগণকে অগ্রাধিকার দেবে। রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি যে মত পার্থক্য ক্রমেই তীব্র আকার ধারণ করছে। সেই সঙ্গে রাজনীতিতে আবারও ফিরে এসেছে আগুন সন্ত্রাসের ভয়াবহতা। এসব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফার্নাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। রাজনৈতিক অস্থিরতার সমাধান ও প্রত্যাশা এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে সরকারের উদ্দেশ্যে আলটিমেটাম দিয়েছে জামায়াত সহ ৮ দল। তারা কি আলটিমেটামের মধ্য দিয়ে বা চাপে ফেলে দাবি আদায় করতে চেয়েছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক শরীফুজ্জামান শরীফ আর দেশ টিভির দর্শক শ্রোতা। বিষয়টা হচ্ছে যে দেখেন, আমাদের দেশে যে রাজনীতি আমরা যতটুকু দেখছি তাতে রাজনীতিতে সবসময়ই আদায় করার একটা প্রবণতা থাকে, মানে আদায় করতে হয়। রাজনীতিবিদদের ভাষায় এটা বোধ হয় যে রাজনৈতিক প্রক্রিয়া। তো এখন সেক্ষেত্রে আপনি ধরেন, যারা আমাদের দেশে ক্ষমতায় যায়, কতগুলো বিশেষ নির্বাচন ছাড়া যদি আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেগুলো হয়েছে ৯১, ৯৬, ২০০১, এগুলো মোটামুটি বাদ দিলে বাকি যেগুলো আছে দেখেন, যাওয়ার প্রক্রিয়াটাও দেখবেন ওই যে আধিপত্য বিস্তার করে যেতে যাওয়া, আবার ক্ষমতায় যাওয়ার পর আধিপত্য কন্টিনিউ করতে করতে তাদেরকে সরাইতে হয় একরকম চাপ দিয়ে। এই ধরনের ঘটনা বাংলাদেশে বহু আছে। এখন আজকে তারা যে আলটিমেটাম দিচ্ছে যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে এর ভিতরে বোধহয় সম্ভবত আমার যতটুকু জানা লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু আছে, তারপরে আছে কি নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে তারা এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, টিআর পদ্ধতি, জাতীয় পার্টি সহ কিছু দলের নিষিদ্ধকরণ ইত্যাদি ইত্যাদি দাবি আছে। পাশাপাশি আমরা আজকে দেখলাম কিছুক্ষণ আগে যে আগামীকাল জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন। আর তাদের আলটিমেটাম সম্ভবত ১৬ তারিখ থেকে, যদি এর ভিতরে না মানা হয় তাইলে। তা কালকে যদি জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দেন, কালকে তো অনেকগুলো ব্যাপার আছে। একদিকে আওয়ামী লীগের লকডাউন বিষয়, তারপরে আছে আদালত কর্তৃক ১৩ তারিখে জাজমেন্ট দিবে, সেই মানে ১৩ তারিখ জাজমেন্ট তা নয়, জাজমেন্টের দিনক্ষণ জানাবে সেই বিষয়টা। পাশাপাশি জামাত সহ ৮ দলের যে ঠিক এই সময় তার ভাষণটার একটা তাৎপর্য আছে, সেটা হয়তো বাকিটা দিলে আমরা বুঝবো। কিন্তু এক্ষেত্রে মনে করেন সামনে নির্বাচন দিয়ে দিছে। নির্বাচন নিয়ে আমরা বহু কথা বলছি, কিন্তু আলটিমেটলি তো নির্বাচন করতে হবে বা নির্বাচনের এটা চাওয়া উচিত এবং নির্বাচিত সরকারের কাছে যাওয়া উচিত ক্ষমতা, এটা ঠিক। তার আগে যে ইস্যুগুলো এখনও গণভোটের বিষয়টা পেন্ডিং রয়েছে, জুলাই সনদের বিষয়টা পেন্ডিং, আর এই যে সম্প্রতি যে বিষয়গুলো ধরলো, তা আমি আশা করি যে প্রধান উপদেষ্টা বলতে পারবেন কিনা তার কালকে তার ভাষণে, অন্তত জামাতের বা ৮ দল যে ইস্যুগুলো নিয়ে আসছে সেখানে একটা বিষয় আছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই। কালকে যদি উনি ঘোষণা করতে পারেন যে না, লেভেল প্লেইং ফিল্ড আছে, মানে আমি বলছি এইগুলা দাবি দেওয়া সম্পর্কে যদি একটা সন্তোষজনক কিছু করতে পারে তাদেরকে সরাইতে হবে। পাশাপাশি আমি মনে করি দায়িত্বশীল রাজনীতিবিদ যারা আছেন তারাও তো নির্বাচন করবেন, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আজকে পর্যন্ত আমরা ধরে নিলাম নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনের ট্রেনে যাচ্ছি। তো সেক্ষেত্রে তাদেরও বলা উচিত জাতির উদ্দেশ্যে যে জামায়াতের আমির তো ইতিমধ্যে বলেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। সেটাই আমি বলছি যে জামাত যেটা বলছে, জামাতের দাবি নিয়ে তো যাচ্ছেই ১৬ তারিখে। আমি বলছি যেটা এই ১৬ তারিখ থেকে। তা সেক্ষেত্রে বড় রাজনৈতিক দল যদি বলে জুলাই সনদের ভিত্তি হবে, গণভোট হবে, লেভেল প্লেইং ফিল্ড আছে বলে আমরা বিশ্বাস করি, তারপরে জাতীয় পার্টির যেহেতু আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত, তার নিষিদ্ধকরণে মানে তার আওয়ামী লীগের রাজনীতি তো আপাতত মানে বিষয়টি কি এমন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি যে বড় রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে, সমঝোতায় পৌঁছাতে হবে, দাবি আদায়ে জামায়াত নিজের দাবিতে অনড় থাকবে? আমি ছাড় দেওয়ার কথা একবারও বলছি না।
আইদার বড় দলগুলোর বলতে হবে যে তোমাদের দাবিগুলো অযৌক্তিক। অযৌক্তিক মানে কি? অযৌক্তিক মানে লেভেল প্লেইং ফিল্ড আছে, অযৌক্তিক মানে জাতীয় পার্টি কি বলে দোসর, এবং তাকে আওয়ামী লীগের রাজনীতি যখন আপাতত নিষিদ্ধ হয়েছে বিচার না হওয়া পর্যন্ত, অর্থাৎ আমি বলছি বড় দলগুলোকে তাকে তো আপনি সরাই দেওয়া ভিন্ন কথা, কিন্তু বলতে তো হবে যে তোমার যে দাবি দাওয়াগুলা যৌক্তিক নয়, সেটা আমি বলছি যৌক্তিক নয়। তখন তারা যৌক্তিক বলবে। আমাদের তো রোল আছে, রাজনীতিবিদদের তো রোল আছে, সরকার তো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, এবং এই সরকারের কাছ থেকে আর কিছু প্রত্যাশা করা বোকামি ছাড়া ব্যক্তি আমার কাছে আর কিছু না। কারণ আমরা দীর্ঘ 15 মাস গেল, 7-8 মাস ধরে যেটা হইল, আর সবচেয়ে বড় কথা হলো ফাইনালি রেজাল্ট কিন্তু আমরা 5ই আগস্টে দাঁড়াই আছি আজকে পর্যন্ত। ইনফ্যাক্ট আপনি দেখেন কোনো পরিবর্তন কিছু হয় নাই। এই আলোচনা হয়েছে, সে আলোচনা হয়েছে, কিন্তু একটা সিদ্ধান্তে আমরা যেতে পারিনি। এই ব্যর্থতার দায় আলটিমেটলি সরকারকে নিতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারের বাইরে আমাদেরও তো রোল আছে। সরকার তো অযোগ্য, কি অরাজনৈতিক ইত্যাদিতে আমরা বলে আসছি, কিন্তু আমরা কি করলাম? আমরা এই যে আজকে জামাত গেল, এখানে জামাত যাবে বা যাচ্ছে, প্লাস কালকের লকডাউন, আমরা তো 15-16 বছর দাঁড়াইতে পারিনি রাস্তায়। আর আজকে এই যে লকডাউন একটা শব্দ আসছে, তাতে কিন্তু এটা একটা আবহাওয়া তৈরি হয়েছে যে লকডাউন মানে কিছু একটা হতে যাচ্ছে। তাদের বার্তাটা কি? লকডাউন মানে ঘরে বসে থাকো, বাইরে নিরাপদ না। লকডাউনের বার্তা কিন্তু তাই, করোনার সময় যেমন বলছে লকডাউন। লকডাউন মানে কি? আপনি ঘরে থাকবেন, বিশেষ প্রয়োজন না হলে বের হবেন না। পাশাপাশি এমন কথা বলা হয়েছে যে বহু শ্রমিকের চাকরি গেছে, বহু শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানে বিষয়টা এরকম যে তারা তো টানা 16 বছর ক্ষমতায় ছিল, তারা 16 বছর যদি কর্মসংস্থান করতে পারতো আর দিতে থাকতো, তাহলে তো আমার এখানে বেকার লোক পাওয়ারই কথা না। কথার কথা বলছি আমরা। আবার নির্বাচিত সরকার যতকালই ক্ষমতায় থাকুক না কেন, আলটিমেটলি আমরা দেখছি ঈদের সময়, রোজার মাসে ওই গার্মেন্টস শ্রমিকরা বহু জায়গায় মাঠে নামছে, তারা বেতন ভাতা পায় না, বোনাস পাচ্ছে না, অথচ তারা ফ্যামিলি কিন্তু সিঙ্গাপুরে মার্কেটিং করে। মানে এই যে অভিযোগগুলো এবং তার অজুহাতে যে লকডাউন, আজকে কি তার লকডাউন কোনোভাবে একসেপ্ট করার কিংবা কোনোভাবে তার বিরোধিতা না করার যৌক্তিক কোনো কারণ আছে? কোনো রাজনৈতিক দল থেকে কি আমরা আদৌ কোনো স্টেটমেন্ট পেয়েছি যে তার তো লকডাউন দেওয়ার কোনো অধিকার নাই? ইয়েস, সে রাজনৈতিক শক্তি যে থাকে, তার বিচার যাদের হচ্ছে হোক, যা খুশি তাই হোক, কিন্তু রাজনীতি বিষয়টাতে রাজনীতির সাথে মোকাবেলা করা, এটা তো রাজনীতির সাথে মোকাবেলা না, এটা মনে হয় একটা যুদ্ধ ঘোষণা করা যে আমাদের উপর অবিচার হচ্ছে, আমাদের লোক গ্রেপ্তার হয়েছে ইত্যাদি দিদি কেন হইল, সেই সব বিষয় নাই। এই যে বিষয়টা, এটা কি রাজনৈতিক পদ্ধতি? আমরা কি কেউ কোনো স্টেটমেন্ট দিছি? বরং আমি শুনছি দায়িত্বশীল একজনই বলছেন, নাম বললাম না আমি, তিনি বলছেন এই লকডাউন দেখ বা তাদের কি কর্মসূচি, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এই ধরনের কথা বলছেন। এটা যদি হয় তাহলে কি দাঁড়াইলো কি রেজাল্টটা? সবাই তো আমরা জুলাই আন্দোলনের দাবিদার, হ্যাঁ, এবং এই জুলাই আন্দোলনের দাবিদার যারা সিনিয়র আছেন মুরব্বী, তারাই তো মুক্তিযুদ্ধ করছেন। মুক্তিযুদ্ধ মানেই হইল যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। সেই প্রতিবাদ যদি ধরা হয় তাহলে জুলাই আন্দোলন হয়েছে। তাতে সেক্ষেত্রে তো এই জুলাইয়ের আইনি স্বীকৃতি নিয়ে এত জটিলতা হবে কেন? গণভোট আসছে, গণভোট নিয়ে আগে না পরে নাকি একই দিনে, মানে এত ডিবেট হচ্ছে কেন? তার মানে কি দাঁড়াচ্ছে? মানে আলটিমেটলি কি এই চেতনাটা থাকবে না নাকি? এবং আমরা এমনভাবে চলছি তাতে মনে হয় যে এই সরকারের ভুল ত্রুটি নিয়ে আমরা এখনো চলছি, উনি ফেব্রুয়ারিতে চলে যাবেন, কিন্তু পিছনের 16 বছর নিয়ে 16 মাস তো দূরের কথা, 3 মাসে কোনো আলোচনা হয়নি। মানে এখানে কত ঘটনা আছে, কত প্রতিবেদন হইতে পারে। এখন এই যে মায়ের ডাক আমরা তখনও শুনছি, কোনো প্রতিবেদন নাই। কত বিডিআর হত্যা তার ওয়াইফ দিয়ে নিয়ে এখানে একটা নাই, একটা প্রতিবেদন নাই। কি বিভীষিকাময়। আয়না ঘরে যারা ছিল একটা, তাহলে বিগত দিনগুলোকে আমরা ভুলে যাচ্ছি কিনা? আমি তা জানি না, ভুলে যাচ্ছি কিনা। এটা তো মিডিয়ার একটা ফাংশন আছে, মিডিয়া তো সেটা করছে না। এখন মিডিয়া করছে না কেন, এই প্রশ্ন আসলে নানানজন নানান কথা বলে, নাকি এই সাম্প্রতিক অস্থিরতা আসলে মোড় ঘুরিয়ে দিচ্ছে? সেটি তো বলছি। আপনি কি দেখছেন যে আমরা বিগত দিনে যখন মৃত্যুদণ্ড হয়েছে, ওই XYZ এর বিচার হয়েছে, সেগুলো আমরা কিরকম দেখছি? যে ম্যানিলা রোপ, সেটাকে পাকা কলা মাখা হচ্ছে। তারপরে যেদিন মৃত্যুদণ্ড কার্যকর হবে, এই জেলার প্রবেশ করলেন, এই ম্যাজিস্ট্রেট প্রবেশ করলেন, এই কফিন বক্স প্রবেশ করলো, এবং সারা বাংলাদেশ তাকায় এমনভাবে মানে একটা বিনোদন। কিন্তু আজকে 16 বছর সবাই বলেন আমরা নির্যাতিত হয়েছি, কিন্তু সেই হিসাবে মিডিয়ায় যা যা হওয়ার কথা, যে সমস্ত বিষয় নিয়ে আমরা কয়দিন আগে দেখলাম অমুকে বই লিখতেছে, তমুকে বই লিখতেছে আয়নাগর নিয়ে, তার উপর একটা প্রতিবেদন হইতে পারে। সেই কথার কথা বলছি, আমি বলছি না আমি তার বিরোধিতা করতে আসছি বা পক্ষপাতিত্ব, হয় নাই কেন?
তাহলে আমরা যাচ্ছি কোথায়? ইনফ্যাক্ট এই 16 বছরের ইতিহাস নিয়ে কিছু না বলাটাই তাদের পক্ষপাতিত্ব। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেডার রাজাকে। শরীফুজ্জামান শরীফ, আমরা দেখলাম যে সরকার রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে 1 সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। এখন সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর। সরকার যখন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে, তখন জামায়াতে ইসলামী সহ 8 দল ইতিমধ্যে সরকারকে আলটিমেটাম দিয়েছে। এর আগেও জামায়াতের নায়েবে আমির বলেছিল যে ঘি তাদের লাগবেই, দরকার হয় আঙুল বাঁকা করবে, এবং জামায়াতের আমির বলেছেন যে আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না। এখন যদি অন্যান্য দলগুলো আসলে আলটিমেটামই দিতে থাকে সরকারকে, সরকার সিদ্ধান্তহীনতায় পড়বে কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। জামাত যে কর্মসূচিটা দিয়েছে, আমার প্রথম প্রশ্ন, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি পাল্টা প্রশ্ন করি সরকারের কাছে। ঢাকায় যে শিক্ষকরা এসেছিলেন প্রধান উপদেষ্টার অফিসের দিকে যে গিয়েছেন, তাদেরকে যেভাবে পেটানো হয়েছে সেই ধরনের ঘটনা ঘটবে কিনা? আগামীকালকে মহানগর পুলিশ কমিশনার কোনো প্রেস নোট দিয়ে বলবে কিনা যে এখানে মিছিল সমাবেশ নিষিদ্ধ? যদি সেটি ঘটে তাহলে ধরে নিতে হবে এই সরকারটা নিরপেক্ষ আচরণ করছে। কারণ রাজনৈতিক দলগুলো যে কর্মসূচিগুলো ঘোষণা করে, তখন আপনি তার সাথে এক ধরনের আচরণ করবেন, ঠান্ডা পানি ছেটাবেন, মনে আছে এর আগে? আর গরিব মানুষ যদি আসে তাকে পিটিয়ে হাড্ডি ভেঙে দিবেন, শিক্ষকের চশমা পড়ে থাকবে কাকরাইল মসজিদের সামনে। এটা যদি হয়, তাহলে গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে স্বৈরাচার, ফ্যাসিস্ট, তার যে ভূমিকা থাকুক না কেন, সরকার সেই জায়গা থেকে সরে গেছে, এটি আপনাকে ধরে নিতে হবে। কারণ সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে ইকুয়াল আচরণটা করবে সরকার সবার সঙ্গে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জামাত তার অধিকার আছে কর্মসূচি ঘোষণা করার, কিন্তু এর আগে বিভিন্ন দাবিতে, জনগণের দাবিতে যখন কথা বলা হয়েছে, তখন এই দলটির কর্মীরা সোশ্যাল মিডিয়ায় যারা এই কথাগুলো বলেছে তাদেরকে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, তারপরে হচ্ছে এরা নির্বাচন বানচাল করতে চায়, সংস্কার বানচাল করতে চায়, এই যে বিষোদ্গার করা তাদের বিরুদ্ধে, ঠিক এখন এসে দেখতে পাচ্ছি যে সেই কর্মীরা বা সেই নেতারা এখন কিন্তু ওই একই কথা বলছেন যে ডক্টর ইউনূসকে এই দাবিটা মানতে হবে, এবং তারা প্রেশারটা দিচ্ছেন। রাজনৈতিক প্রেশার দেওয়ার অধিকার তার আছে। সরকার সেটিকে কিভাবে ডিল করবে? সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এলে এক ধরনের আচরণ করবে, প্রাইমারি স্কুলের শিক্ষকরা এলে এক ধরনের আচরণ করবে, হাই স্কুলের শিক্ষকরা এলে এক ধরনের আচরণ করবে। সেটি যদি সরকার করে, তাহলে ধরে নিতে হবে এই সরকার সবার না। আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো 2-1টা দিন, যে জামাতের কর্মসূচি ঘিরে মহানগর পুলিশ কমিশনার কি ধরনের অ্যাকশনের দিকে যান। আপনি দেখেছেন চট্টগ্রাম পুলিশ কমিশনার, তিনি বলেছেন দেখা মাত্র ব্রাশ ফায়ার করে দিতে হবে। যে কনসেপ্টটা আওয়ামী লীগ 16 বছর ওন করেছে, যে একজনকে ধরে নিয়ে গিয়ে বিনা বিচারে গুলি করে মেরে ফেলা, যেটাকে আমরা ক্রস ফায়ার বলতাম, ঠিক একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের প্র্যাকটিসের জায়গাটায় হয়তো ভিন্নতা আছে, কিন্তু তার মনোজগৎটা তো আপনি বুঝতে পারেন। দেখা মাত্র আমি তাকে গুলি করে মেরে ফেলতে পারি। অর্থাৎ একজন অপরাধী, এখানে আমার সাথে আইনজীবী আছেন, নিশ্চয়ই তিনি বলতে পারবেন যে একজন অপরাধীকে, অস্ত্রধারীকে আপনি যদি একজন ব্যক্তির কাছে দখলে থাকা অবস্থায় যদি গ্রেপ্তার করেন, তাহলে এক ধরনের শাস্তি। যদি তার বাড়ির ভেতর থেকে গ্রেপ্তার করেন, অস্ত্রটা উদ্ধার করেন, তাহলে এক ধরনের শাস্তি। কিন্তু পুলিশ কমিশনার সরাসরি বলছে যে দেখা মাত্র আপনি ব্রাশ ফায়ার করবেন। তাহলে আমার সরকার, আমার রাষ্ট্র, আমার প্রশাসন, তার যে মনস্তত্ত্বের যে জায়গাটা, চিন্তার জায়গাটা, কোনো পরিবর্তন হয়নি। এবং এটি যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আমাদের সংস্কারের যে প্রত্যাশার জায়গাটা, সেই প্রত্যাশার জায়গা থেকে ক্রমশই আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের গত কয়েকদিন ধরে আমরা দেখছি এখানে একটা বড় রকমের নাগরিক জীবনে এবং প্রান্তিক মানুষের জীবনেও একটা বড় ধরনের অস্থিরতা কাজ করছে রাজনৈতিক কর্মসূচি নিয়ে। আপনি খেয়াল করবেন, আমরা ভুলে যাইনি, এখানে যখনই রাজনীতি সংক্রান্ত আইনের সাথে যুক্ত হয়েছে, বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বাংলাদেশ কেঁপে উঠেছে। আগুন সন্ত্রাসটা আজকে প্রথম না। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা যে কথাগুলো বলতেন, যে এই ঘটনাটা যে কর্মসূচির ভেতর থেকে, যারা কর্মসূচি আহ্বান করেছে তাদের কর্মসূচির সময় যে যতগুলো ঘটনা ঘটবে দায় দায়িত্ব তার,
হাসান মাহমুদ এই কথাগুলো বলতেন, ওবায়দুল কাদের এই কথাগুলো বলতেন। যদি সেটি হয় তাহলে ঢাকার বিভিন্ন জায়গায় আপনি বাসে মানুষ পুড়িয়ে মারছেন, আপনি গাড়িতে আগুন দিচ্ছেন, সেই ঘটনাগুলো আওয়ামী লীগের কর্মসূচি ধরে যেহেতু ঘটছে, সুতরাং দায় দায়িত্ব তাদের। যে কথাগুলো ওই যে বললাম হাসান মাহমুদরা বলতেন, যাদের কর্মসূচি সুতরাং দায় তারা আগুন সন্ত্রাসী, জামাত, বিএনপি, খালেদা জিয়া ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বলতেন। আবার আরেকটা পক্ষ বলতেন যে এই ঘটনাগুলো সরকার ঘটিয়ে বিরোধী পক্ষের কাঁধের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তার অর্থ হচ্ছে যে আমাদের এখানে আমার হাতে যখন পাওয়ারটা থাকে, আমার হাতে যখন ক্ষমতা থাকে, তখন আমার এক ধরনের বক্তব্য, যখন আমি ক্ষমতার থেকে চলে যাই তখন ভিন্ন ধরনের বক্তব্য। এবং এই যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে ভিন্নতা, এই ভিন্নতার কারণে আপনার এখানে আইনের শাসন আসেনি, আপনার এখানে শাসকের আইনে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আমরা এতদিন ধরে শুনেছি বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ব্যত্যয়ের ঘটনা ছিল সাগররুনি হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ড আমরা বিভিন্ন সময় শুনেছি যে শেখ হাসিনার আত্মীয় স্বজন, তার দলের কর্মীরা জড়িত, আমরা বিশ্বাস করেছি। তাহলে এক বছরে কেন এই সরকারের কাছ থেকেও সেই ঘটনার রহস্যকে আমরা উদ্ঘাটন করতে পেরেছি? কিন্তু সরকারের এত সক্ষমতা আছে। আমরা ইতিমধ্যেই জানি যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং বেশ কিছুদিন ধরে রাজনীতির মাঠে বলা যায় যে দলটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। হঠাৎ আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠছে কিভাবে? সেটি কি রাজনৈতিক মত পার্থক্যের সুযোগকে কাজে লাগাতে চাইছে? প্রশ্নটি রাখছি আপনার কাছে। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ প্রতীকের রিপোর্ট একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। শরীফুজ্জামান শরীফ যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ইতিমধ্যে আমরা দেখছি যে 13 নভেম্বর ঘিরে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এবং আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মাঝে। আগুন সন্ত্রাস আমরা আবারও দেখছি রাজনীতির মাঠে ফিরে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছেন, এ ধরনের চোরাগুপ্তা হামলার মাধ্যমে জনগণের মনে ভয় তৈরি করতে চাইছে আওয়ামী লীগ। কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মাঝে যে অনৈক্য আমরা দেখছি, সেই সুযোগকে কি কাজে লাগাতে চাইছে আওয়ামী লীগ? ধন্যবাদ। প্রথম প্রশ্নটা হচ্ছে যে জনগণের মধ্যে ভয় ঢুকানোর এটা একটা রাজনৈতিক বক্তব্য আমরা সবসময় শুনে আসছি। আওয়ামী লীগ যখন 1.5 দশক ক্ষমতায় ছিল, এই কথাটি তারা বলেছে যে এই সন্ত্রাসের সঙ্গে, আগুন সন্ত্রাসের সঙ্গে তার প্রতিপক্ষ জড়িত, এবং যেহেতু তাদের কর্মসূচির মধ্যে আগুন সন্ত্রাসটা হচ্ছে, সুতরাং এর দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। এক। দ্বিতীয়ত, তখন বিরোধী যারা ছিল তারা বলতেন যে এটি বিরোধীদের উপরে দোষ চাপানোর জন্য সরকার এটি করাচ্ছে। সুতরাং কারা এই ঘটনাটা ঘটাচ্ছে এটি খুঁজে বের করার দায়িত্ব সরকারের। সরকার, আমরা চাই ঘটনা ঘটার আগেই মন্তব্য করার যে সংস্কৃতি, সেখান থেকে আমরা বেরিয়ে আসব। রানা প্লাজা ধসে পড়ার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর যেটা বলেছিলেন যে ধাক্কাধাক্কি করে রানা প্লাজা ফেলে দিয়েছে, আমি প্রায় একই ধরনের রিফ্লেকশনটা এখনো দেখতে পাই অনেকের মধ্যে। ঘটনা ঘটার পর থেকে আপনার কোথাও একটা ককটেল ফোটার সঙ্গে সঙ্গে আপনি বলে দিচ্ছেন যে অমুক ঘটিয়েছে। প্রশ্ন হচ্ছে, তারা যদি ঘটিয়ে থাকে তাহলে আপনি কেন তাদেরকে ধরতে পারছেন না? এই শহরে কেবলমাত্র পুলিশ না, আমরা বলতে পারি যে পুলিশের দক্ষতার অভাব আছে, তাদের দুর্বলতা আছে ইত্যাদি ইত্যাদি। আপনি মাঠে সেনাবাহিনী রেখেছেন, তারপরেও আমার জননিরাপত্তা বিঘ্নিত কে করছে, কিভাবে করছে, এটি আমার দেখার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি প্রতিরোধ করতে পারছেন কিনা। এই ঘটনাগুলো যারা ক্ষমতায় আছেন, রাজা বাদশাদের খুব সমস্যা না হলেও, আমি ঢাকায় একটু আগে এলাম, শহরগুলোতে রিক্সা কম চলছে, মানুষের মধ্যে আতঙ্ক। সাধারণ মানুষ যারা খেটে খায়, এই ধরনের বিষয়ের সাথে যুক্ত না, তাদের মধ্যে যে আতঙ্ক, এটি কাটানোর দায়িত্ব সরকারের। আওয়ামী লীগ এই সুযোগটা কেন পেয়েছে? আওয়ামী লীগের কাঁধে প্রায় 2000 মানুষের লাশের ভার। আওয়ামী লীগের বিরুদ্ধে অজস্র কোটি কোটি টাকা, শত কোটি, হাজার কোটি, লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ। আওয়ামী লীগের বিরুদ্ধে অজস্র অভিযোগ আছে। একই সাথে আওয়ামী লীগের সমস্ত কর্মীদেরকে আপনি এই 2000 লাশের জন্য দায় দায়িত্ব দিতে পারবেন না। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগের একেবারে প্রান্তিক কর্মী পর্যন্ত যে কেবল ভোট দেয়, তাকে আমি অভিযুক্ত করব না। এই ঘটনাগুলোর জন্য যারা অভিযুক্ত, আপনি তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। কিন্তু এইটাকে কেন্দ্র করে আপনি যদি সারা দেশে
একটা ভীতিকর নৈরাজ্যিক অবস্থা তৈরি করেন। একটা শিক্ষার্থী কেবল খাতায় জয় বাংলা লিখেছে বলে আপনি যদি তাকে গ্রেপ্তার করে নিয়ে যান, তাহলে এই যে উত্তেজনা, এই উত্তেজনা আপনি বন্ধ করতে পারবেন না, বরং এটি হিতে বিপরীত হবে। আমাদের এখানে দেখেছি রাঙ্গামাটি শহরে বৃষ্টির সময় রাস্তায় হাঁটা যায় না, এই স্ট্যাটাস দেওয়ার কারণে আজ থেকে 2 বছর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একজন সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই যে দমনমূলক যে আইন, দমনমূলক আইনের যে প্রয়োগ, সেই সরকারের জন্য একটা সর্বনাশ করেছে। একই ঘটনার রিপিটেশন আমি এখানে দেখতে পাচ্ছি। ফলে এর ভেতর থেকে আপনি তাদের প্রতি একটা সিম্প্যাথি ক্রিয়েট করে দিচ্ছেন। বিচার আমরা চাই, অবশ্যই বিচার চাই, কিন্তু সেই বিচারটার যে প্রক্রিয়াটা কোনো কোনো জায়গায় প্রশ্ন তোলার সুযোগ আছে। যেমন শেখ হাসিনা কি অস্ত্র হাতে নিয়ে কোথাও গুলি করেছে? না, কিন্তু এই যে রেসপন্সিবিলিটি তিনি এড়াতে পারেন না, কারণ তিনি ছিলেন সরকার প্রধান, তার সরকার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার দল এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল। সুতরাং সুপ্রিম কমান্ডার হিসাবে তাকে এই রেসপন্সিবিলিটি নিতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, তাকেও এই দায়িত্ব নিতে হবে। তাহলে পুলিশের যে আইজি, সেই যে হত্যাকাণ্ডগুলো, আপনি ড্যামরার কথা বলেন, আপনি বাড্ডার কথা বলেন, আমার একটা বন্ধু কয়েকদিন আগে বলছিল সে আওয়ামী লীগ পরিবারের, একটা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন, কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে তিনি ছিলেন। কেন? তিনি বললেন যে যখন আমি দেখলাম যে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে পুলিশ এইভাবে গুলি করে মারছে, তাদেরকে ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তখন আমি স্বাভাবিকভাবে মনে করেছি যে এর প্রতিবাদ হওয়া দরকার। তো এই পুলিশ যে ঘটনাটি ঘটালো, আপনি ধরছেন অমুক থানার ওসিকে, আপনি ধরছেন অমুক থানার কনস্টেবলকে, আপনার আইজি কিভাবে রাজসাক্ষী হয়? আপনি যদি সুপ্রিম কমান্ড হিসাবে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ওই সময় যিনি দায়িত্ব পালন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি ধরেন, তাহলে আইজিকে কেন আপনি নিষ্কৃতি দিলেন? ধন্যবাদ। র্যাবের প্রধানকে আপনি যদি ধরেন, তাহলে পুলিশ প্রধানকে কেন আপনি ধরছেন না? অর্থাৎ এখানেও আমি দেখতে পাচ্ছি বিচারের ক্ষেত্রে আপনার পলিসিটা হচ্ছে চুজ অ্যান্ড পিক। আপনার যাকে পছন্দ হচ্ছে আপনি তাকে ধরছেন, যাকে পছন্দ হচ্ছে না আপনি তাকে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা বন্ধের অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয়ের সূত্রে যেমনটি জানা গেছে, তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেয়া, দুদেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও অনভিপ্রেত। জানতে চাই, এর আগেও তো বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন অনুরোধ করা হয়েছে বিভিন্ন বিষয়ে, ভারত কতটা আমলে নেবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, ভারতের প্রসঙ্গটা আগে বলি, তারপরে অন্য কিছু। ধরুন একটা রাষ্ট্র যে চলে, ভারতকে ধরেন আমরা নানান বিষয়ে দোষারোপ করি, দোষারোপ যদি কেউ করতে পারে, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে ভারত যদি আমার কাছ থেকে কোনো সুবিধা নেয়, সে কি ইচ্ছা করলেই নিতে পারে? আর সে সুবিধা নিতে চাইবেই তো। তার কথাটা আমি টানবো কেন? আমি কি করছি, আমি যেটা করছি সেটা আমার দেশের জন্য মঙ্গলজনক কিনা। আজকে ভারতের ডেকে নিয়ে বলছে, ভারতে বসে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে। এখন এই পৃথিবীতে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রে তো প্রেম নাই, স্বার্থ নিয়ে কথা। ভারতের পলিসি যদি মনে হয় যে এইগুলা করতেছে বা এটা চলতে থাকলে তার স্বার্থ সংরক্ষিত হবে, সেটা যদি সে করে, এখানে আমার করার কি আছে? মানে আমাদের করার কি আছে? এক। 2 নম্বর, যদি এমন হয় যে এই ভারত সরকার প্লাস আমাদের যে বর্তমান সরকার, তারা দুজন বসে যদি এটাকে সেট করে যে এটা কীভাবে করা যায়, যে আমার দেশের সাথে তোমার দেশের সম্পর্কটা সুন্দর হোক বা সুন্দর থাকুক, এই চিন্তাটা বা এই উদ্যোগটা দুইজনেরই নেওয়া উচিত। তারা একটা প্রশ্ন রাখি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, ভারতে বসে শেখ হাসিনা যদি উস্কানিমূলক বক্তব্য দেয়, সেখানে ভারত কিভাবে আসলে সুবিধা আদায় করতে পারে? না, আমি সুবিধা আদায়ের কথা বলছি না, যে ভারত সুবিধা, আমি বলছি পিছনের যে ইতিহাসটা আছে, ওই সরকারের সাথে 16 বছরের ইতিহাস আছে আমাদের, যে সে যখন 16 বছর ছিল তখনও তো ভারতের সাথে আমার ডিপ্লোম্যাটিক রিলেশনটা ছিল তো। সুতরাং সেই কারণে বলছি, সবসময় ডিপ্লোম্যাটিক রিলেশনের মধ্যে কে কিভাবে তার স্বার্থটা সংরক্ষণ করবে সেই হিসাব। এখন যদি শেখ হাসিনা কি বলতেছে ওখানে বসে, তাতে কি ভারতের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না ভারতের ক্ষতি হচ্ছে? এই আলাপটা দুই সরকারের বসে করা উচিত, যে ভাই আমাদের এই ক্ষতি হচ্ছে, আর তোমাদের ক্ষতি হচ্ছে কি, তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হচ্ছে। এই যে বিষয়টা, আমরা একটা জায়গায় আসি,
আমরা সে জায়গাতে যাচ্ছি না, ডাকছি, কথা বলছি, বিদায় দিচ্ছি। এতে আলটিমেটলি হবে কি? আমার নিজের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা কি করতে পারতেছি বলেন? এই যে একটু আগে শরীফ ভাই বললো যে ব্রাশ ফায়ার করতে, কিন্তু বিগত সময় আমরা দেখেছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি যে আওয়ামী লীগ প্রসঙ্গে ভারত কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি, এই বিষয়টি আসলে কি বার্তা দেয়? আমি সে প্রশ্নটি আপনার কাছে রাখছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। শরীফুজ্জামান শরীফ যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ইতিমধ্যে আমরা দেখছি যে 13 নভেম্বর ঘিরে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এবং আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মাঝে। আগুন সন্ত্রাস আমরা আবারও দেখছি রাজনীতির মাঠে ফিরে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছেন, এ ধরনের চোরাগুপ্তা হামলার মাধ্যমে জনগণের মনে ভয় তৈরি করতে চাইছে আওয়ামী লীগ। কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মাঝে যে অনৈক্য আমরা দেখছি, সেই সুযোগকে কি কাজে লাগাতে চাইছে আওয়ামী লীগ? ধন্যবাদ। প্রথম প্রশ্নটা হচ্ছে যে জনগণের মধ্যে ভয় ঢুকানোর এটা একটা রাজনৈতিক বক্তব্য আমরা সবসময় শুনে আসছি। আওয়ামী লীগ যখন 1.5 দশক ক্ষমতায় ছিল, এই কথাটি তারা বলেছে যে এই সন্ত্রাসের সঙ্গে, আগুন সন্ত্রাসের সঙ্গে তার প্রতিপক্ষ জড়িত, এবং যেহেতু তাদের কর্মসূচির মধ্যে আগুন সন্ত্রাসটা হচ্ছে, সুতরাং এর দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। এক। দ্বিতীয়ত, তখন বিরোধী যারা ছিল তারা বলতেন যে এটি বিরোধীদের উপরে দোষ চাপানোর জন্য সরকার এটি করাচ্ছে। সুতরাং কারা এই ঘটনাটা ঘটাচ্ছে এটি খুঁজে বের করার দায়িত্ব সরকারের। সরকার, আমরা চাই ঘটনা ঘটার আগেই মন্তব্য করার যে সংস্কৃতি, সেখান থেকে আমরা বেরিয়ে আসব। রানা প্লাজা ধসে পড়ার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর যেটা বলেছিলেন যে ধাক্কাধাক্কি করে রানা প্লাজা ফেলে দিয়েছে, আমি প্রায় একই ধরনের রিফ্লেকশনটা এখনো দেখতে পাই অনেকের মধ্যে। ঘটনা ঘটার পর থেকে আপনার কোথাও একটা ককটেল ফোটার সঙ্গে সঙ্গে আপনি বলে দিচ্ছেন যে অমুক ঘটিয়েছে। প্রশ্ন হচ্ছে, তারা যদি ঘটিয়ে থাকে তাহলে আপনি কেন তাদেরকে ধরতে পারছেন না? এই শহরে কেবলমাত্র পুলিশ না, আমরা বলতে পারি যে পুলিশের দক্ষতার অভাব আছে, তাদের দুর্বলতা আছে, ইত্যাদি ইত্যাদি। আপনি মাঠে সেনাবাহিনী রেখেছেন, তারপরেও আমার জননিরাপত্তা বিঘ্নিত কে করছে, কিভাবে করছে, এটি আমার দেখার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি প্রতিরোধ করতে পারছেন কিনা। এই ঘটনাগুলো যারা ক্ষমতায় আছেন, রাজা বাদশাদের খুব সমস্যা না হলেও, আমি ঢাকায় একটু আগে এলাম, শহরগুলোতে রিক্সা কম চলছে, মানুষের মধ্যে আতঙ্ক। সাধারণ মানুষ যারা খেটে খায়, এই ধরনের বিষয়ের সাথে যুক্ত না, তাদের মধ্যে যে আতঙ্ক, এটি কাটানোর দায়িত্ব সরকারের। আওয়ামী লীগ এই সুযোগটা কেন পেয়েছে? আওয়ামী লীগের কাঁধে প্রায় 2000 মানুষের লাশের ভার। আওয়ামী লীগের বিরুদ্ধে অজস্র কোটি কোটি টাকা, শত কোটি, হাজার কোটি, লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ। আওয়ামী লীগের বিরুদ্ধে অজস্র অভিযোগ আছে। একই সাথে আওয়ামী লীগের সমস্ত কর্মীদেরকে আপনি এই 2000 লাশের জন্য দায় দায়িত্ব দিতে পারবেন না। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগের একেবারে প্রান্তিক কর্মী পর্যন্ত যে কেবল ভোট দেয়, তাকে আমি অভিযুক্ত করব না। এই ঘটনাগুলোর জন্য যারা অভিযুক্ত, আপনি তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। কিন্তু এইটাকে কেন্দ্র করে আপনি যদি সারা দেশে একটা ভীতিকর নৈরাজ্যিক অবস্থা তৈরি করেন, একটা শিক্ষার্থী কেবল খাতায় জয় বাংলা লিখেছে বলে আপনি যদি তাকে গ্রেপ্তার করে নিয়ে যান, তাহলে এই যে উত্তেজনা, এই উত্তেজনা আপনি বন্ধ করতে পারবেন না, বরং এটি হিতে বিপরীত হবে। আমাদের এখানে দেখেছি রাঙ্গামাটি শহরে বৃষ্টির সময় রাস্তায় হাঁটা যায় না, এই স্ট্যাটাস দেওয়ার কারণে আজ থেকে 2 বছর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একজন সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই যে দমনমূলক যে আইন, দমনমূলক আইনের যে প্রয়োগ, সেই প্রয়োগ সেই সরকারের জন্য একটা সর্বনাশ করেছে। একই ঘটনার রিপিটেশন আমি এখানে দেখতে পাচ্ছি। ফলে এর ভেতর থেকে আপনি তাদের প্রতি একটা সিম্প্যাথি ক্রিয়েট করে দিচ্ছেন। বিচার আমরা চাই, অবশ্যই বিচার চাই, কিন্তু সেই বিচারটার যে প্রক্রিয়াটা, কোনো জায়গায় প্রশ্ন তোলার সুযোগ আছে। যেমন শেখ হাসিনা কি অস্ত্র হাতে নিয়ে কোথাও গুলি করেছে? না, কিন্তু এই যে রেসপন্সিবিলিটি তিনি এড়াতে পারেন না, কারণ তিনি ছিলেন সরকার প্রধান। তার সরকার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার দল এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল। সুতরাং সুপ্রিম কমান্ডার হিসাবে তাকে এই রেসপন্সিবিলিটি নিতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, তাকেও এই দায়িত্ব নিতে হবে। তাহলে পুলিশের যে আইজি, সেই যে হত্যাকাণ্ডগুলো, আপনি ড্যামরার কথা বলেন, আপনি বাড্ডার কথা বলেন, আমার একটা বন্ধু কয়েকদিন আগে বলছিল
সে আওয়ামী লীগ পরিবারের, একটা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন, কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে তিনি ছিলেন। কেন? তিনি বললেন যে যখন আমি দেখলাম যে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে পুলিশ এইভাবে গুলি করে মারছে, তাদেরকে ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তখন আমি স্বাভাবিকভাবে মনে করেছি যে এর প্রতিবাদ হওয়া দরকার। তো এই পুলিশ যে ঘটনাটি ঘটালো, আপনি ধরছেন অমুক থানার ওসিকে, আপনি ধরছেন অমুক থানার কনস্টেবলকে, আপনার আইজি কিভাবে রাজসাক্ষী হয়? আপনি যদি সুপ্রিম কমান্ড হিসাবে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ওই সময় যিনি দায়িত্ব পালন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি ধরেন, তাহলে আইজিকে কেন আপনি নিষ্কৃতি দিলেন? ধন্যবাদ জানাচ্ছি। র্যাবের প্রধানকে আপনি যদি ধরেন, তাহলে পুলিশ প্রধানকে কেন আপনি ধরছেন না? অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি বিচারের ক্ষেত্রে আপনার পলিসিটা হচ্ছে চুজ অ্যান্ড পিক। আপনার যাকে পছন্দ হচ্ছে আপনি তাকে ধরছেন, যাকে পছন্দ হচ্ছে না আপনি তাকে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা বন্ধের অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয়ের সূত্রে যেমনটি জানা গেছে, তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেয়া, দুদেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও অনভিপ্রেত। জানতে চাই, এর আগেও তো বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন অনুরোধ করা হয়েছে বিভিন্ন বিষয়ে, ভারত কতটা আমলে নেবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, ভারতের প্রসঙ্গটা আগে বলি, তারপরে অন্য কিছু। ধরুন একটা রাষ্ট্র যে চলে, ভারতকে ধরেন আমরা নানান বিষয়ে দোষারোপ করি, দোষারোপ যদি কেউ করতে পারে, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে ভারত যদি আমার কাছ থেকে কোনো সুবিধা নেয়, সে কি ইচ্ছা করলেই নিতে পারে? আর সে সুবিধা নিতে চাইবেই তো। তার কথাটা আমি টানবো কেন? আমি কি করছি, আমি যেটা করছি সেটা আমার দেশের জন্য মঙ্গলজনক কিনা। আজকে ভারতের ডেকে নিয়ে বলছে, ভারতে বসে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে। এখন এই পৃথিবীতে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রে তো প্রেম নাই, স্বার্থ নিয়ে কথা। ভারতের পলিসি যদি মনে হয় যে এইগুলা করতেছে বা এটা চলতে থাকলে তার স্বার্থ সংরক্ষিত হবে, সেটা যদি সে করে, এখানে আমার করার কি আছে? মানে আমাদের করার কি আছে? এক। দুই নম্বর, যদি এমন হয় যে এই ভারত সরকার প্লাস আমাদের যে বর্তমান সরকার, তারা দুজন বসে যদি এটাকে সেট করে যে এটা কীভাবে করা যায়, যে আমার দেশের সাথে তোমার দেশের সম্পর্কটা সুন্দর হোক বা সুন্দর থাকুক, এই চিন্তাটা বা এই উদ্যোগটা দুইজনেরই নেওয়া উচিত। তারা একটা প্রশ্ন রাখে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, ভারতে বসে শেখ হাসিনা যদি উস্কানিমূলক বক্তব্য দেয়, সেখানে ভারত কিভাবে আসলে সুবিধা আদায় করতে পারে? না, আমি সুবিধা আদায়ের কথা বলছি না, যে ভারত সুবিধা, আমি বলছি পিছনের যে ইতিহাসটা আছে, ওই সরকারের সাথে 16 বছরের ইতিহাস আছে আমাদের, যে সে যখন 16 বছর ছিল তখনও তো ভারতের সাথে আমার ডিপ্লোম্যাটিক রিলেশনটা ছিল তো। সুতরাং সেই কারণে বলছি, সবসময় ডিপ্লোম্যাটিক রিলেশনের মধ্যে কে কিভাবে তার স্বার্থটা সংরক্ষণ করবে সেই হিসাব। এখন যদি শেখ হাসিনা কি বলতেছে ওখানে বসে, তাতে কি ভারতের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না ভারতের ক্ষতি হচ্ছে, এই আলাপটা দুই সরকারের বসে করা উচিত, যে ভাই আমাদের এই ক্ষতি হচ্ছে, আর তোমাদের ক্ষতি হচ্ছে কি, তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হচ্ছে। এই যে বিষয়টা, আমরা একটা জায়গায় আসি, আমরা সে জায়গাতে যাচ্ছি না, ডাকছি, কথা বলছি, বিদায় দিচ্ছি, এতে আলটিমেটলি হবে কি? আমার নিজের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা কি করতে পারতেছি বলেন? এই যে একটু আগে শরীফ ভাই বললো যে ব্রাশ ফায়ার করতে, কিন্তু বিগত সময় আমরা দেখেছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যে আওয়ামী লীগ প্রসঙ্গে ভারত কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি, এই বিষয়টি আসলে কি বার্তা দেয়? আমি সে প্রশ্নটি আপনার কাছে রাখছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাথে প্রতিক্রিয়া এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।